Good morning, students. Now we have to stay at home because coronavirus. Today we going to start Bengali of class 5. Shonattori. First chapter Nyay Bichar written by William Shakespeare. Nyay Bichar. William Shakespeare. William Shakespeare was born on 26 April 1564. He was born Stratford in England. His father's name John Shakespeare and mother's name Mary Arden Shakespeare. His notable works are Hamlet, King Lear, Othello, Macbeth, etc. His designation is Bard of Avon. He died on 23rd April 1616. ন্যায় বিচার অর্থ বা টাকা পয়সা না হলে মানুষের জীবন চলে না, কিন্তু এটাও আমরা জানি যে অর্থই অনর্থের মূল। অর্থাৎ অর্থ যেমন মানুষের জীবনে দরকার, সেরকম অতিরিক্ত অর্থ মানুষের জীবনকে নষ্ট করে বা মানুষের জীবনে অনিষ্ট বা ক্ষতি ডেকে আনে। অর্থের প্রতি কী হয়, আকৃষ্ট হয়ে মানুষ প্রচণ্ড হিংসুটে হয়ে ওঠে বা প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে। মানুষ তখন তার মানুষের বোধবুদ্ধি লোপ পায় এবং সে কী হয়, পশুর মতো ব্যবহার করে। অর্থাৎ অতিরিক্ত অর্থ পিপাসা মানুষকে পশুতে পরিণত করে। কিন্তু মানুষকে পশুতে কিভাবে পরিণত করে সেই বিষয়টাই রয়েছে আজকে ন্যায় বিচার গল্পে। এভরিবডি ফলো দ্য বুক, পেজ নাম্বার 2, 3, 4. I read. ইতালির ভেনিস শহরে অ্যান্টোনিও ব্যাসানি নামে দুই বন্ধু বাস করত। ভেনিস ইতালির একটা শহর, সেখানে অ্যান্টোনি আর ব্যাসনি নামে দুজন বন্ধু বাস করত। অ্যান্টোনিও মস্ত সওদাগর। সওদাগর মিন্স ব্যবসায়ী। অ্যান্টোনি কি একজন মস্ত বড় ব্যবসায়ী, অর্থাৎ অর্থের দিক থেকে অ্যান্টোনি ভালো ছিলেন, খুব ধনী ছিলেন। ব্যাসানিওর ধনবল কম ছিল, তবে রূপে গুণে ব্যাসানিও ছিল শ্রেষ্ঠ। ব্যাসানি কি ছিল না, তার অতটা অর্থ ছিল না, কিন্তু রূপে গুণে সে শ্রেষ্ঠ ছিল। সেই সময়ে সাইলক নামে এক ইহুদি সুদখোর ভেনিসে থাকতো। সেই সময় কি হতো না, সেই সময় সাইলক নামে একজন ইহুদি সুদখোর ভেনিসে থাকতো, ভেনিস শহরে বাস করত। তার অনেক টাকা পয়সা ছিল, তার কি ছিল, প্রচুর অর্থ ছিল, কিন্তু মনে দয়া মায়া বলতে কিছুই ছিল না। অর্থ থাকলে যে মানুষের মনে দয়া মায়া থাকবে সেটা নয়। সাইলকের প্রচুর পরিমাণে অর্থ ছিল, কিন্তু দয়া মায়া কিছুই ছিল না। রাস্তায় বেরুলে ছেলে ছোকরারা হাততালি দিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করে সাইলকের নামে ছড়া কাটতো আর গায়ে থুতু দিয়ে পালাতো। কী করতো, রাস্তায় যখন সাইলক বেরোতো তখন ছেলেরা নানা রকম অঙ্গভঙ্গি করতো এবং তার গায়ে থুতুও দিয়ে দিত। এসব বেয়াদবি সাইলক সহ্য করত। ছেলে ছোকরার এ সমস্ত বেয়াদবি সাইলক সহ্য করে নিত, গায়ে মাখত না। তবে অ্যান্টোনিও ছিল তার চক্ষুশূল, কিন্তু অ্যান্টোনিও অর্থাৎ যিনি ধনী ব্যবসায়ী, তাকে একদমই সহ্য করতে পারতেন না সাইলক। কারণটা কি, অ্যান্টোনিও যখন তখন পথে ঘাটে সাইলককে গালি পারত। অ্যান্টোনিও কী করতো না, যখন তখন সাইলককে পথে ঘাটে গালি দিত, কুকুর বলতো। আর অ্যান্টোনিও লোককে বিনা সুদে টাকা ধার দিয়ে সাইলকের ব্যবসার 12টা বাজানোর তালে ছিল। সাইলককে অ্যান্টোনিও গালি পারত, কুকুরও বলতো, আর অ্যান্টোনিও লোককে বিনা সুদে টাকা ধার দিয়ে, অর্থাৎ টাকা ধার দিত, তার জন্য কোনো সুদ নিত না। কী করতো, সাইলকের ব্যবসার 12টা বাজানোর জন্য এটা করতো।
শাইলকও সুযোগের অপেক্ষায় ছিল কিভাবে অ্যান্টোনিওকে উচিত শিক্ষা দেওয়া যায়। এই সমস্ত ব্যাপারে শাইলক খুব ক্ষুব্ধ ছিল এবং সে চেষ্টা করতো যে অ্যান্টোনিওকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়। একদিন অ্যান্টোনিওর কাছে এসে অভিন্ন হৃদয় বন্ধু বেসানিও জানালো, অভিন্ন হৃদয় অর্থাৎ খুব কাছের বন্ধু, খুব ভালো বন্ধু কে বেসানিও। বেসানিও কি জানালো? সে সুন্দরী পর্ষিয়াকে বিয়ে করতে চায়। সুন্দরী পর্ষিয়াকে বেসানিও বিয়ে করতে চায়। বেসানি কাকে বিয়ে করতে চায়? না, সুন্দরী পর্ষিয়াকে। অথচ তার টাকা কড়ি নেই, কিন্তু বেসানিওর টাকা কড়ি সেরকম নেই। ইতালির ধন কুবেরদের ছেলেরা দামি দামি উপঢৌকন নিয়ে সেখানে হাজির হবে। কি করছে? ইতালির ধন কুবের অর্থাৎ ইতালির যারা খুব বড় বড় ধনী লোক ছিলেন তারা কি করছে? উপঢৌকন, উপঢৌকন মিন্স উপহার, উপহার নিয়ে হাজির হচ্ছে। কোথায় হাজির হচ্ছে? পর্ষিয়াকে বিয়ে করার জন্য। একেবারে বিমর্ষ হয়ে বেসানিও ছলছল চোখে বলল, আমার কোনো আশাই নেই বন্ধু। অর্থাৎ অত ধনী ধনী লোকের পাশে বেসানি নিজের জায়গাটা করে নিতে পারবে না। অর্থাৎ যেহেতু বেসানিও ধন সম্পদ সেরকম নেই, তাই হয়তো তিনি সুন্দরী পর্ষিয়াকে বিয়ে করতে পারবেন না। বেসানিওর কাঁধে চাপড় মেরে অ্যান্টোনিও বলল, কে বলেছে আশা নেই? কী করছেন না, অভিন্ন হৃদয় বন্ধু বেসানিওর কাঁধে চাপড় মেরে অ্যান্টোনিও বলছেন যে কে বলেছে আশা নেই? আমি আছি না, অর্থাৎ আমি তোমার পাশে আছি। টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি ঠিক বিয়ে করতে পারবে, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেব। তবে আমার জাহাজগুলো সব মাঝ দরিয়ায়, অর্থাৎ অ্যান্টোনিওর জাহাজগুলো কোথায় না, এখন মাঝ সমুদ্রে পড়ে রয়েছে। হাতেও কিছু নেই, সবই ব্যবসায় লাগিয়েছে। হাতেও সেরকম টাকা পয়সা নেই, সব টাকা পয়সা ব্যবসাতে লাগিয়ে ফেলেছেন। শোনো বেসানিও, তুমি শাইলকের কাছ থেকে টাকা ধার নাও, আমিই জামিন থাকবো। কি বলছেন না, বেসানিওকে বলছেন যে তুমি শাইলকের কাছ থেকে টাকাটা ধার নাও। কে জামিন থাকবে? না, অ্যান্টোনিও নিজে জামিন থাকবে। জামিন থাকার অর্থ কারো কার্যকলাপের জন্য দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি। অর্থাৎ টাকাটা যদি বেসানিও ধার নিয়ে শোধ করতে না পারেন, তার জামিন থাকবেন কে? অ্যান্টোনিও। বেসানিওর প্রস্তাব শুনে শাইলক মনে মনে ভারী খুশি হলো। কথাটা বেসানিও কাকে বললেন? গিয়ে বেসানিও কথাটা শাইলককে জানালো। তবে কোনো বড় ব্যবসায়ী জামিন থাকলেই সে টাকাটা ধার দিতে পারে বেসানিওকে। কিন্তু কোনো বড় ব্যবসায় যদি জামিন থাকে তবেই টাকাটা বেসানিওকে ধার দেবে। কে দেবে? শাইলক। বেসানিওর কাছে সব জেনে অ্যান্টোনিও গেল শাইলকের বাড়িতে। বেসানিওর কাছে এই সমস্ত কথা শুনে অ্যান্টোনিও কী করলো? সে আবার গেল শাইলকের বাড়িতে। শাইলক জামিনের ক্ষতের বয়ান আগে থেকেই লিখে রেখেছিল। জামিনের ক্ষতের যে বয়ানটা, অর্থাৎ কি লেখাপড়া করে টাকাটা ধার দেবে, সেটা আগে থেকে লিখে রেখেছিল। মনে ছিল জান্ত প্রতিহিংসা, তার মনে মনে অ্যান্টোনিওর প্রতি একটা প্রতিহিংসা ছিল। ক্ষতে লেখা ছিল, সেখানে কি লেখা ছিল? নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ দিতে না পারলে টাকার বদলে মাত্র 8 পাউন্ড মাংস শাইলক কেটে নেবে অ্যান্টোনিওর দেহ থেকে। অর্থাৎ নির্দিষ্ট সময়কালের মধ্যে যদি টাকাটা না দিতে পারে, শোধ করতে না পারে, তাহলে কি করবে? অ্যান্টোনিওর দেহ থেকে 8 পাউন্ড মাংস কেটে নেবে। 1 পাউন্ড ইকুয়ালস টু 454 গ্রাম, মানে 1 পাউন্ড সমান 454 গ্রাম। 8 পাউন্ড মাংস কেটে নেবে, অর্থাৎ 454 গ্রাম এর অর্ধেক মাংস কেটে নেবে। অ্যান্টোনিও সেই ক্ষতে সই করে বেসানিওর জন্য টাকা নিয়ে এলো। অ্যান্টোনিও কী করলো না, সেখানে সই সাবুত করে বেসানিওর জন্য টাকাটা ধার করে নিয়ে চলে এলো। সোনার রেকাবিতে দামি দামি মনোহর উপঢৌকন নিয়ে বেসানিও বেলমেন্টে পর্ষিয়ার বাড়িতে গেল। দামি দামি উপঢৌকন অর্থাৎ দামি দামি সোনার রেকাবিতে করে দামি দামি উপহার নিয়ে কী করলো? পর্ষিয়াকে বিয়ে করার জন্য গেল। পর্ষিয়ার পাণিপ্রার্থী আফ্রিকার রাজার ছেলে ফ্রান্সের যুবরাজ আরও অনেক গণ্যমান্যকে হারিয়ে জয়ী হলো ভাগ্যবান বেসানিও। অর্থাৎ পর্ষিয়াকে যারা বিয়ে করতে চেয়েছিলেন, পাণিপ্রার্থী আফ্রিকার রাজার ছেলে ফ্রান্সের যুবরাজ, তাদেরকে হারিয়ে বা সেই সমস্ত গণ্যমান্যদেরকে হারিয়ে ভাগ্যবান বেসানিও কিন্তু শেষ অবধি জয়ী হলো। রূপবতী বিদুষী পর্ষিয়া মহানন্দে বিরাট উৎসবে ব্যস্ত হয়ে পড়ল। রূপবতী পর্ষিয়া খুব আনন্দে, অর্থাৎ বিয়ের আনন্দে মহান উৎসবে ব্যস্ত হয়ে পড়ল।
এমন আনন্দর দিনে ব্যাসানীয়র নামে একটা চিঠি এলো। এই সময় কি হলো না, ব্যাসানীয়র নামে একটা চিঠি এলো। সেই চিঠি পড়ে ব্যাসানীয়র মুখ শুকিয়ে গেল। অ্যান্টোনিও লিখেছে মাঝ সমুদ্র থেকে তার সব জাহাজ নিখোঁজ, অর্থাৎ সে আগেই বলেছিল যে তার জাহাজগুলো সব মাছ দরিয়ায় পড়ে আছে, সেখান থেকে কি হয়েছে, সব জাহাজগুলো নিখোঁজ হয়ে গেছে, হারিয়ে গেছে বা কেউ চুরি করে নিয়েছে। শাইলকের টাকা শোধ দিতে না পারে তার নামে সে আদালতে নালিশ করেছে। আর শাইলকের টাকাটা যেহেতু শোধ দিতে পারেনি, তাই অ্যান্টোনিওর নামে শাইলক আদালতে নালিশ করেছে। পর্ষিয়া বলল এখন আর উৎসব নয়। পর্ষিয়া কি বলল না, এরকম দিনে আর উৎসব নয়, কোনো রকমে বিয়েটা আজ হয়ে যাক, উৎসব হবে পরে। সে কি বলল না, এরকম বিপদের দিনে এখন উৎসব না করে কোনো রকমে বিয়েটা সেরে নেওয়া যাক, তারপর পরে উৎসব হবে। তোমাকে ধারের চেয়ে 10 গুণ বেশি টাকা দিচ্ছি, তুমি ভেনিস চলে যাও। পর্ষিয়া কি বলছে ব্যাসানীয়কে, না তুমি যেটা ধার করেছিলে তার চেয়ে আমি 10 গুণ বেশি টাকা দিচ্ছি, তুমি সেটা নিয়ে ভেনিসে চলে যাও। বিয়ে সেরে ব্যাসানীয় চলে এলো ভেনিসে। এদিকে অ্যান্টোনিওর বিচার পর্ব শুরু হয়েছে। কি হচ্ছে, আদালতে অ্যান্টোনিওর বিচার পর্ব শুরু হয়েছে। অ্যান্টোনিও কেন, অ্যান্টোনিও যেহেতু জামিন হয়েছিল, টাকাটা শোধ হয়নি, তাই জন্য বিচার পর্ব শুরু হয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল শাইলক বিচারকের সামনে অ্যান্টোনিওর স্বাক্ষর করা খতটা তুলে ধরে শর্তানুসারে অ্যান্টোনিওর দেহ থেকে 8 পাউন্ড মাংস কেটে নেওয়ার আদেশ চাইল। যেহেতু খতে লেখা ছিল যে টাকাটা শোধ করতে না পারলে অ্যান্টোনিওর দেহ থেকে 8 পাউন্ড মাংস কেটে নেওয়া হবে, সেই জন্যে শাইলক বলল যে অ্যান্টোনিওর দেহ থেকে আমি 8 পাউন্ড মাংস কেটে নেব, তার জন্য আমাকে আদেশ দেওয়া হোক। বিচারক শাইলককে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও তার গো ছাড়াতে পারলেন না। বিচারক শাইলককে নানাভাবে বোঝাতে চেষ্টা করলেন যে তার দেহ থেকে মাংসটা কেটে নেওয়াটা ঠিক হবে না, কিন্তু তাতেও কিন্তু শাইলকের গোটা তিনি ছাড়াতে পারলেন না। রক্তলোলুপ শাইলক অ্যান্টোনিওর দেহ থেকে 1/2 পাউন্ড মাংস কেটে নেবেই। শাইলক কি চাইছে না, অ্যান্টোনিওর দেহ থেকে যেরকমভাবেই হোক 1/2 পাউন্ড মাংস কিন্তু সে কেটে নেবেই। অবস্থা বেগতিক বুঝে পর্ষিয়া এক তরুণ উকিলের ছদ্মবেশে আদালতের দ্বারে এসে পেয়াদার হাত দিয়ে বিচারকের কাছে একটা চিঠি পাঠিয়ে দিল। কি হলো, অবস্থা বেগতিক বুঝেছে, কে বুঝেছে, পর্ষিয়া অর্থাৎ ব্যাসানীয় স্ত্রী, বিবাহিত স্ত্রী। সে কি করছে না, আদালতের দ্বারে এলো কিসের ছদ্মবেশে না, একজন তরুণ উকিলের ছদ্মবেশে এসেছে এবং একজন পেয়াদার হাত দিয়ে বিচারকের কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। বিচারক চিঠিটা পড়ে আদালতে ঘোষণা করলেন, আমার এক বিচারক বন্ধু একজন উকিলকে আমার কাছে সাহায্য করবার জন্য এখানে পাঠিয়েছেন। তখন বিচারক কি বলছেন না, আমার একজন বিচারক বন্ধু একজন উকিলকে সাহায্য করবার জন্য, এই কাজে সাহায্য করবার জন্য এখানে পাঠিয়েছেন। কথা শেষ হতে না হতে আদালত কক্ষে ছদ্মবেশী পর্ষিয়া প্রবেশ করে বিচারকের পাশে গিয়ে বসলো। তখন এই কথাটা শেষ হতে না হতেই কী করলো না, পর্ষিয়া বিচারকের পাশে গিয়ে বসলো। বিচারক তার উপরই অ্যান্টোনিওর বিচারের ভার দিলেন। অ্যান্টোনিওর বিচারের ভারটা বিচারক কার উপর দিলেন না, পর্ষিয়ার উপর, ছদ্মবেশী উকিল। ছদ্মবেশী বিচারক পর্ষিয়া সওয়াল শুরু করলেন। প্রথমে অ্যান্টোনিওকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই খতে সই করেছিলেন? পর্ষিয়া তখন কি করছেন না, প্রথমে অ্যান্টোনিওকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি এই খতে সই করেছিলেন, স্বাক্ষর করেছিলেন? অ্যান্টোনিও, হ্যাঁ। উকিল, এ সম্পর্কে আপনার কিছু বলার আছে কি? না, এই খত এবং এর স্বাক্ষর সবই সত্য। অর্থাৎ অ্যান্টোনিও সত্যি কথাই বলছেন যে আমি এটাতে স্বাক্ষর করেছিলাম। তাহলে উকিল, তাহলে আইন মোতাবেক আপনি অপরাধী। কি বলছেন উকিল, না তাহলে তো আপনি অপরাধী, যেহেতু আপনি সময়ের মধ্যে টাকাটা শোধ করতে পারেননি বা আপনি জামিন হয়েছিলেন এবং বলেছিলেন যে তার শরীরের থেকে মাংস কেটে নেওয়াতে সম্মতি দিয়েছিলেন, তাহলে এখানে আইন মোতাবেক অ্যান্টোনিওই অপরাধী। অ্যান্টোনিও, আজ্ঞে হ্যাঁ মহামান্য বিচারপতি। অ্যান্টোনিও কি করছেন না, নিজের অপরাধটা নিজেই স্বীকার করে নিচ্ছেন। শাইলককে ডেকে নতুন উকিল বললেন, শর্তানুসারে তুমি অ্যান্টোনিওর দেহ থেকে 8 পাউন্ড মাংস কেটে নিতে পারো। শাইলককে ডেকে কি বললেন নতুন উকিল, বলছেন না যে যেহেতু শর্তানুসারে 8 পাউন্ড মাংস কেটে নেওয়ার কথা ছিল, তাহলে তুমি
খতটাতে যেহেতু লেখা ছিল 8 পাউন্ড মাংস কেটে নেওয়া যাবে, তাহলে সেই শর্তানুসারে তুমি অ্যান্টোনিওর দেহ থেকে 8 পাউন্ড মাংস কেটে নিতে পারো। তবে শোনো হে সাইলক, তুমি দয়া করো, দয়াই পরম ধর্ম। কিন্তু কি বলছে না, তুমি দয়া করো, দয়াটাই হচ্ছে মানুষের পরম ধর্ম। যে দয়া করে সে তো ধন্য হয়ই, আর যে দয়া পায় সেও ধন্য হয়। অর্থাৎ এক্ষেত্রে যদি শাইলক দয়া করে, শাইলক তো ধন্য হবেই, এমনকি অ্যান্টোনিও ধন্য হবে। শাইলক তো ক্ষেপে লাল, শাইলক কি